তহসিফ ভাই তখন আমাকে বলছিলেন আমি এই জুতাটা অনেক করে পরিষ্কার করে দিচ্ছি, এই যে দেখেন আমি মুছে দিচ্ছি, এটা খুব সুন্দর ক্লিন করা। ওয়াশরুমে যে আপনি কয়বার কুলি করছেন? অনেকবার। ধরেন আপনি সত্যি সত্যি বশ পাওয়ার ক্ষমতা পাইলেন, আপনি কাকে বশ করতে চাইবেন? তৌসিফ মাহবুব, আফরান নিশো, শাকিব খান? ও পারিবারিক যে কবরস্থান থাকতো সেখানে রাত 10টার সময় 20 টাকা 25 টাকার জন্য আধা ঘন্টা বসে থাকতাম। ও এটাই তো বলতে ভুলে গেছি, ও লিটারেলি আমার মা দোয়া পড়ে যে পানির জগ আছে না, জগের মধ্যে ফু দেয়। শুটিং সেটে আপনাদের মধ্যেও কি ওরকম কোনো কিছু ফিল হয়েছিল যে নেগেটিভ কোনো একটা এনার্জি আশপাশে বিলং করতেছে? এই শুটিং চলার মধ্যে গাড়ি নিয়ে যাচ্ছি, সামনে একটা কুকুর শুয়ে আছে। নয়জি। আপনি যে ক্যারেক্টারগুলো প্লে করলেন সেটা তো ডেফিনেটলি মানুষ দেখে একটা গা ছমছমে ভাব চলে আসে। সো ওই দিক থেকে যদি ওরকম ক্যারেক্টার আপনার সামনে আসে তাহলে আপনার কি রিয়াকশন হবে? ওইরকম ক্যারেক্টার কখনো পাই নাই। আমার খুব ইচ্ছা এই ধরনের কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হতো আমার সাথে, একটু ডার্ক, একটু কিছু নেই তা বলছি না, কিছু তো আছে, কিন্তু আমি সবসময় এগুলো খোঁজ করতাম। মানে হন্টেড হাউসগুলো থাকে না, ধানমন্ডিতেও একটা ছিল, যেতাম, আমার কখনো কিছু দেখি নাই, কিছু ফিলও করি নাই। আপনি হন্টেড হাউসে গেছেন? হ্যাঁ, ওকে। ছোটবেলা থেকে আপনি এরকম নাকি? একদমই ছোটবেলা থেকে। মেয়ে হিসেবে তো আমার সব কাজিন যে বোনগুলো আছে তাদের সাথে খেলাধুলা করা উচিত। আমি তখন হয় না, আমি খুব একটা ওদের সাথে খেলতাম না। আমি হচ্ছে আমার যত ছেলে মেল কাজিনগুলো আছে বা আমার চাচুরা ছিলেন, আমার চাচুরা মোটামুটি হচ্ছে আমার বড় বোনের সেম এজ, তো ওদের সাথে আমি খেলাধুলা করতাম। তো ওদের সাথে বেড ধরে দেখা যেত গ্রামে, যখন ঈদে গ্রামে যেতাম তো দেখা যেত পারিবারিক যে কবরস্থান থাকতো সেখানে রাত 10টার সময় 20 টাকা 25 টাকার জন্য আধা ঘন্টা বসে থাকতাম। একটা তাল গাছ ছিল আমার মনে আছে, সেখানে বেড ধরে একবার রাত 1টার দিকে না 12টার দিকে ওখানে আমাকে, হ্যাঁ গ্রামে 1 ঘন্টা আমি ছিলাম, সামান্য কিছু বেড দেখানো যায় একা। জানতাম, আমি এটা শিওর ছিলাম যে আশেপাশে দূরে তো ওরা ওয়াচ করবে আমাকে, কারণ হচ্ছে আমি আদৌ কি ওখানে আছে কিনা, বেড তো তা আমার মনে হতো যে দূরে দূরে তো ওরা আছে, তো আমি একা একা ওখানে বসে থাকতাম এবং এটার জন্য একবার আমি মারও খেয়েছি। বিকি সাইদ ভাই কি আর্টিস্টদের কি ব্যাকগ্রাউন্ড চেক করে নাকি? বাচ্চা এরকমই নিছে? না না, আমার যদি ব্যাকগ্রাউন্ড চেক করতো, মানে এটা হচ্ছে একান্তই এমন কিছু বিষয়, যেমন এই ব্যাপারটা আমি আজকে হয়তো বা আপনার সামনে বললাম। আমার ফ্রেন্ড সার্কেলে খুব কম ফ্রেন্ড সার্কেলই জানে যে আমি এরকম। আমার যে ক্যারেক্টারটা আপনারা দেখেছেন চক্রতে, আমি একদমই ওইটা না, আমি একদমই অপোজিট। এবং এর আগেও যে কাজগুলো করেছি সেগুলোতেও আমার ক্যারেক্টারগুলো হচ্ছে একদম নেক্সট ডোর গার্ল বা খুব মানে হয় না বাবলি নেচার অর লাইক রোমান্টিক ক্যারেক্টার করেছি যখন দেশের বাইরে কাজ করেছি তখন, এই ধরনের ক্যারেক্টার। এবং আমার সাথে মিশলেও সবাই জানে একটু জলি বাবলি, কম কথা বলি, আমি একটু ইন্ট্রোভার্টও, এতটুকুই। কিন্তু এখন আমার না একটা জিনিস খুব ডিফিকাল্টিস লাগতেছে, সেটা কি জানেন? আপনার চোখের দিকে তাকায় কথা বলতে। ও গ্রেট। চক্র 2-তে আপনার কাজ দেখার পর বেসিক্যালি এখনো মনে হইতেছে যে ওরকম হঠাৎ করে চোখ বড় করে ফেলবেন আপনি। আপনি কি পলক ফেলা কি নর্মালি কম পলক ফেলেন নাকি? আমি অনেক পলক ফেলি, মানে আমি জাস্ট এরকম করতে থাকি। এখন তো আপনার পলকই পড়তেছে না, খুব কম। এটা হচ্ছে আমাদের ডিরেক্টরের কারিশমা, কারণ উনি এই প্রজেক্টটা করার আগে আমাকে অনেকগুলো মানে আমার ক্যারেক্টারটা ডেভেলপ করার জন্য, এই ক্যারেক্টারটা কিভাবে তাকাবে, কিভাবে কতটুকু মুখ খুলে কথা বলবে, চোখটা কিরকম হবে, কতটুকু ঘাড় নাড়বে, কতটুকু এক্সপ্রেসিভ হবে, হাত ল্যাঙ্গুয়েজ এভরিথিং। তো সেটার জন্য সে আমাকে কিছু ডকুমেন্টারিজ, কিছু সিরিজ, কিছু মুভিজ, স্পেশালি কিছু ক্যারেক্টার দেখার জন্য বলেছিলেন। তো ওই ক্যারেক্টারগুলোতে আমি দেখতাম ওরা একদমই চোখ ফেলে না, ওরা যখন কথা বলে ইটস লাইক এই চোখ ফেলে না, কথা বলে না। তো এগুলো আমরা প্র্যাকটিস করেছি অনেক দিন, মানে হি গেভ মি লিটারালি 2 months যে এটা আপনি প্র্যাকটিস করেন, এবং ওই প্র্যাকটিস করে করে তারপরে এই কাজটা করা। যেহেতু আপনার ক্যারেক্টারটা একটু নেগেটিভ, ওখানে স্পিরিচুয়াল ব্যাপার স্যাপার আছে, নানা রকম জিনিসের নিয়ে পূজাও করা হচ্ছে, সো এরকম একটা ক্যারেক্টারে যখন আপনি কাজ করছেন, সো ডেফিনেটলি যখন শুটিং শেষ হয় তখন ওই ক্যারেক্টার থেকে বের হতে বা মুড সুইচ করতে গিয়ে ডিফিকাল্টিস ফেস হতো না? অনেক। আমি তো ওই ক্যারেক্টার থেকে বেরই হই নাই ডিউরিং দ্য এন্টায়ার শুটিং পিরিয়ড, আমি ওই ক্যারেক্টার থেকেই বের হই নাই। ইনফ্যাক্ট আমি যার সাথে দেখা করতাম আমার একটু মুড খিচখিচা থাকতো, আমি একটু লস্ট থাকতাম, বা আমি হয় না আমার ওই ক্যারেক্টারে আছে আমি একটু চিন্তা করে কাজ করছি, আমি একটু ওরকম থাকতাম। তো এই শুটিংয়ের মধ্যেও তো আসলে একটা নতুন বছর, 31st, তো এই টাইমটা তো আমার মানে বন্ধু মহলের যারা আছেন তাদের সাথে দেখা হয়েছে, তা আমি একটু অন্যরকম থাকতাম, আমার মুডটা একটু অন্যরকম থাকতো। তো ওরা মনে করতো চোখ, হ্যাঁ আমি তো ওই প্র্যাকটিসের মধ্যে ছিলাম যে অলওয়েজ একটু চোখটা এমন রাখা, একটু এমন করে কথা বলা। তো ওই টাইমে ওরা আমাকে জিজ্ঞেস করতো যে এরকম কেন মুডটা ছ্যানছ্যানা একটা ব্যাপার আমার মধ্যে। তা
তা আমি বলতাম আমি একটা প্রজেক্ট করছি, তো আমি খুব বেশি এই প্রজেক্টটার মধ্যে মানে ইনভলভড, আমি আসলে ক্যারেক্টার থেকে বের হচ্ছি না। তো ওদের কাউকে কখনো বলতাম না আমার ক্যারেক্টারটা কি, নেগেটিভও বলতাম না যে আমি নেগেটিভও করছি। তো কিছু মানুষ আছে যারা ওরা মনে করতো মানে হয়েছে সে এমন ভাব যে শুটিং এর পরেও ক্যারেক্টারের মধ্যে থাকতে হয়, বাট একটু ছিলাম। তো এখন ফোন দিয়ে ওরা বলে না ভাই ভয় পাইছে? হ্যাঁ হ্যাঁ, শুধু ফোন দিয়ে বলেনি, ট্রাস্ট মি, আমাকে স্টোরিতে ট্যাগ করে লিখেছে এইটা তুই। রাত্রে কিভাবে ঘুমাবো? আমার কিছু খুব ক্লোজ ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, ওরা দেশে বাইরে থাকে, ওরা কানাডা থেকে লন্ডন থেকে ওরা দেখেছে, তো ওরা দেখে আমাকে ট্যাগ করছে এটা কিছু হইলো, ভয় পাইছি তো, তুই এরকম করতে পারলি। একজন লিখেছে কবে থেকে এরকম শয়তান হইলি। আমার আম্মুর একটু ডিফিকাল্টিস হয়েছে দেখতে, সে তার মেয়ে এত শয়তানি করবে বা এমন কিছু করতে পারে। আপনাকে সোরাদের উপরে ফুদায় নাই? আয়া দিছে। ও এটাই তো বলতে ভুলে গেছি, ও লিটারেলি আমার মা দোয়া পড়ে যে পানির জগ আছে না, জগের মধ্যে ফু দেয় এবং ফু দিয়ে বলে এই পানি খাবা, মাথায় তো বাসা থেকে বের হওয়ার সময় ফু দেয়, এবং এটা দেখার পরে সে হয় কি একটা করে যেন, দোয়া পড়ে যে বাসার চার কোণায় একটা তালি দিতে হয়, এটা কি আছে বন্ধ করে বা কোনো খারাপ কিছু থাকলে এই তালির আওয়াজ যত দূর পর্যন্ত যায় চলে যায়, সেইটাও করছে। এই যে এখন মনে পড়লো আমার। আন্টি তার মানে সিরিয়াসলি ভয় পাইছে? এখনো ভয় আছে? জানি না, বাট মনে হয়, দেখায় না আমাকে। ওকে, সো ওটা তো আন্টি গেল। আন্টি ডেফিনেটলি হয়তো নেগেটিভ কোনো একটা এনার্জি হয়তো ভাবছে যে তার মেয়ের আশপাশে থাকতে পারে। বাট আপনি যখন এই ক্যারেক্টার করছিলেন, ক্যারেক্টার ধারণ করছিলেন শুটিং সেটে, আপনাদের মধ্যেও কি ওরকম কোনো কিছু ফিল হয়েছিল যে নেগেটিভ কোনো একটা এনার্জি আশপাশে বিলং করতেছে? না, এটা মনে হয়েছে, এটা না স্ক্রিপ্ট হাতে পাওয়ার পর থেকেই, মানে আমরা যখন স্ক্রিপ্ট পড়ছি তখন তো শুধু স্ক্রিপ্ট পড়া না, আপনি তো আমাদের ক্যারেক্টারটার জন্য বা পুরো ব্যাপারটা বোঝার জন্য আরও, আর আমি অনেক আগে থেকে খুব ডার্ক সাইকো থ্রিলার যে জনারগুলোর কাজ আছে, আমি শুধু মানে বাইরের কাজ না, দেশেও খুঁজে খুঁজে বের করতাম কিছু আছে কিনা দেখার জন্য। তো ওই আপনি পরিস্থিতি কি হয়, আপনি একটা স্ক্রিপ্ট পড়ছেন, যে কাজটা করবেন সেটার মধ্যে আছেন, প্লাস আশেপাশে কিন্তু এই ধরনের অনেক ঘটনা ঘটছে, ব্ল্যাক ম্যাজিক বলে কিছু কিন্তু আছে, অবশ্যই এক্সিস্ট করে। তো এগুলো নিয়ে ডকুমেন্টারিজগুলো যখন আপনি দেখবেন তখন কিন্তু মনের মধ্যে, আমি জানি না আসলেই মনে হচ্ছিল যে হয় না কিছু একটা হচ্ছে প্যারানর্মাল, আচ্ছা ওর বিহেভিয়ারটা এরকম কেন, বা ও ফর নো রিজন। একবার না এই শুটিং চলার মধ্যে গাড়ি নিয়ে যাচ্ছি, সামনে একটা কুকুর শুয়ে আছে, কিন্তু কোনোভাবে ওটা বোঝার উপায় নাই যে ওটা কুকুর বা কিছু, মানে ও এমনভাবে, আপনি কিন্তু গাড়ি চালালে দেখতে পারবেন না সামনে কুকুর, একদম কালো রঙের কুচকুচে, এবং এর মধ্যে আমি যতবার গেছে আসছি হয় কালো বিড়াল না হলে কালো কুকুর, মানে এটা আমি আসলে বলতে চাইনি, কারণ মানে একদমই একটু কুকুরটা একটু হিট হয়েছিল, মানে আমি ওকে কোনোভাবেই খেয়াল করিনি যে সামনে এই কুকুরটা আছে, এবং অনেক লাইট ছিল, বোঝা যায়নি। তারপর যখন একটু ব্যথা পেলো, ও যখন উঠে দাঁড়ালাম তখন দেখলাম একটা কুকুর আছে, তা গাড়ি থেকে সাথে সাথে নামলাম, নেমে ওকে পানি টানি খাওয়ালাম, ওর পায়ে একটু ব্যথা পেয়েছিল, যতটুকু আমার পক্ষে করা সম্ভব হয়েছিল ওটা করলাম, আশেপাশে যারা ছিলেন ওরাও আসলো, ওরাই মেনলি আমাকে হেল্প করেছে পানিটা নিয়ে এনে কুকুরটাকে দিতে। তা আমি বললাম ও এমনভাবে শুয়েছিল আমার এই শুটিং থেকে একদিন ব্যাক করার পথে, ওটা না কোনোভাবেই বোঝার কোনো উপায় নেই যে একটা কুকুর বা ওখানে কিছু আছে, মানে বা একটা মানে হয় না একটা ব্যাগ পলিথিন ইভেন, মানে ওটা মনে হলো যে হুট করে আমার সামনে চলে আসছে। তো এরকম হুটহাট অনেক ঘটনা হয়েছে। একদিন শুটিং সেটেই তো আমাদের সব কিছু ঠিকঠাক, কোনো বাতাস নাই, কিছু নাই, জাস্ট থাপ করে এই যে শুটিংয়ের যে বড় লাইটটা থাকে না, একটা লাইট ঠাস করে পড়লো, পড়ার পরে আমরা তাড়াতাড়ি করে দৌড় দিয়ে গেলাম যে এটা কি কারো মাথায় পড়লো কিনা, একটু একজন ব্যথা পেয়েছিলেন, তো ওইখানে একটা মিররও ছিল, এই মিররটাও পড়ে গেছে, আমাদের লাইটটাও পড়ে গেছে, বাট ওখানে আসলে পড়ার মতো কোনো কিছু ছিল না, তো ওটা পড়ে গেছে। তো এরকম টুকটাক ঘটনাগুলো ঘটতো আমাদের সবার সাথেই। আমার এখন শুনে আমার কাছে মনে হইতেছে যে অ্যাট দ্যাট মোমেন্ট আপনাদের কি অবস্থা হয়েছিল, যে মনে হয় না যে ভাই শুটিংটা ফালাই চলে যায়? অ্যাক্টিং করতে যে আপনি নিজের ভিতরে ডার্ক সাইডটা কেমন ফিল করছেন? মনে হয়েছে আপনার ভিতরে একটা ডার্ক সাইড আছে? না, খুব কষ্ট করে বের করতে হচ্ছিল, মনে হচ্ছে আমাকে খুব আরো বের করা উচিত, আরো ভালো করা উচিত, আরো এটা করি। যদিও সবাই আসলে প্রজেক্টটা দেখার পর আমাকে বলছে তোর মধ্যে অবশ্যই এটা আছে, না হলে এটা আসা সম্ভব না। আমারও সেটা মনে হয়েছে, এই জন্য আমি জিজ্ঞেস করছি। আমার মধ্যে আসলে কি কাউকে হয় না, অনেক সময় হয় না আপনি কোন একটা পোকামাকড় দেখলেন সেটাকে যে মেরে ফেলে না অনেকে, আমি ওইটাও মারতে পারি না, আমি ওইটাকে পারলে এমন করি যে চলে যাও, দূরে চলে যাও। বা তেলাপোকা থাকে, তেলাপোকা ভয় পাই আমি, ভয় না, এটাকে কি বলবো, মানে ঘৃণা লাগে আর কি, ডিসগাস্ট ফিল করি। তো তেলাপোকা দেখলে আমি আম্মুকেও বলি না মারতে, আমি আম্মুকে বলি ওকে একটা বাড়ি দিয়ে এভাবে ধরো ফেলে দাও, মানে
মানে আমি ওটাও মারতে পারি না, সেই জায়গা থেকে আমি বলবো যে না, আমার মধ্যে মনে হয় নাই ডার্ক ব্যাপারটা। আমার কারোর সাথে ঝগড়া হলে সর্বোচ্চ যেটা আমি করতে পারি একটু চিল্লাই, তারপর ওখান থেকে চলে যায়, এরপর আমি আসলে ডিসকানেক্টেড হয়ে যাই, আমি আর কথা বলি না সেই ব্যক্তির সাথে। মানে সেটা এমন হয় 1 বছর 2 বছর 3 বছর, কিন্তু আমি ঝগড়া করবো যে মার দেয় না অনেকে, দিল একটা থাপ্পড় টাপ্পড় দিয়ে, সেটাও নাই। ওকে, বাহ, নাইস। বাট আমি শুনে অবাক হয়েছি একটু যে নাই একদমই। বাট তৌসিফ ভাইয়ের ক্ষেত্রে আপনার কি মনে হয়েছে? তৌসিফ ভাই তো ওখানে তো, সে তো ভাই অন্যরকম একটা ক্যারেক্টার, তাকে তো এরকম আমরা দেখি নাই কখনো, অলওয়েজ রোমান্টিক বা একটু কমেডিতে দেখছি। একদমই, আমি নিজেও মানে তৌসিফ এটা আপনার তো ফার্স্ট কাজ। একদমই, এবং ফার্স্ট কাজ এবং তার সাথে ফার্স্ট পরিচয়ও। আমি কখনো কোনো প্রোগ্রামে গিয়ে ভাইয়ার সাথে আমার দেখা হয়নি, বা থাকে না বাঁধনাপুর সাথে যেমন 2-1টা প্রোগ্রামে আমার দেখা হয়েছে, সালাম টালাম দিয়েছি, কথা হয়েছে, তৌসিফ ভাইয়ের সাথে একদমই না। তো ওনাকে আমি চিনতাম হচ্ছে অন স্ক্রিন, এবং অন স্ক্রিন চকলেট বয়, রোমান্টিক বয়, কমেডি, যেমন ব্যাচেলার পয়েন্টের সেই কমেডি ছেলেটা, এইভাবেই। এবং কিছু ক্লোজ ফ্রেন্ড আছে, যেটা তৌসিফ ভাইয়েরও আছেন, আমারও আছে, তাদের ব্যক্তিগত তাদের কিছু ইন্টারভিউ, তাদের পার্সপেক্টিভ থেকে তৌসিফ ভাইয়ের প্রতি আমার মাইন্ডসেটটা একটু ডিফারেন্ট। মানে সে অনেক কেয়ারিং একটা মানুষ, সে একদমই অন্যরকম, মানে ভেরি গুড ফ্রেন্ড, ভেরি হেল্পফুল, এই ধরনের। এই ক্যারেক্টারটা আমি তাকে, আমার সাথে তো তৌসিফ ভাইয়ের যে সিনগুলো আছে, ইন্টারাকশনগুলো ছিল একদম ডার্ক। তো আমি দেখেছি তার ডেডিকেশন, ম্যান, সে নিজেকে ভেঙে চুরে, সে মানে একদমই ওই চকলেট বয় কমেডি মোটেও না, মানে সে নিজেকে ভেঙে চুরে একদম ওই ডক্টর হুমায়ুন বা ওই যে মেমন যে ক্যারেক্টারটা, মানে গলার মধ্যে ওই ওই ডেপটা যখন ডায়লগ দিচ্ছে, ওই ব্যাপারটা চোখে মুখে, সে নিজেকে ভেঙে চুরে যে কি করতে পারলেন, মানে এটা এটা তো আপনারা যারা দেখেছি বা দেখেছেন, এটা তো স্ক্রিনের বিষয়, বাট অফ স্ক্রিনও মানে সে, ও মাই গড, সে নিজেকে প্রতিটা সময় সে স্ক্রিপ্টের মধ্যে থাকতেন। তার একটা ডায়েরি আছে, সে ডায়েরি মেনটেন করেন, সে লিখে রাখেন, এবং কোনো একটা সময় সে তার ক্যারেক্টারের বাইরে না, একটু রেস্ট নেওয়ার টাইম পেলেও সে চোখ বন্ধ করে কিছু একটা শুনতে থাকতো। এবং এটা খুব মজার, প্রতিটা সিন করার আগে খুব একটা ডার্ক কিছু মিউজিক থাকে না, সেই মিউজিক ছেড়ে দিতেন। উনি নিজের স্পিকার ক্যারি করতেন, স্পিকার রাখতেন, মিউজিক ছাড়তেন, সো দ্যাট আমরা যেন সবাই ওই মুডে ঢুকতে পারি, আমরা ওই মিউজিক শুনতাম আর তার সাথে ডায়লগ বা ওই সাথে অ্যাক্টিং করতাম। মানে এটা পুরোটাই ওনার ডেডিকেশন। বাপরে বাপ। মানে না, অ্যাকচুয়ালি যখন আপনি ওই ক্যারেক্টার না, ওরকম একটা ক্যারেক্টারে যখন নিজেকে পুশ করবেন, তখন দরকার এনভায়রনমেন্ট ওরকম ক্রিয়েট করা। এবং ভাইয়া ডিউরিং দ্য এন্টায়ার শুটিং পিরিয়ড সেও এই ক্যারেক্টার থেকে বের হয়নি, সে শুটিংয়ে ঢুকতেন, আমাদের সাথে কিছু কুশলাদি বিনিময় করে, খাওয়া দাওয়া করে, সে একদমই তার ক্যারেক্টারে। আমার তার ক্যারেক্টারের সবচেয়ে ইন্টারেস্টিং লাগছে তার ভয়েস। ও গড, এটা পুরোটাই মানে তার নিজের, মানে আমার সামনে তো আমি তো দেখেছি তার ডায়লগ গুলো দেয়া একদমই। এবং সে মেক শিওর করতেন, আমাদের ডিরেক্টর তো ছিলেন, ডিরেক্টর তো মোটেও ছাড় দিতেন না যে এটা এরকম না হলে এরকম, বাট উনি নিজে এসে দেখতেন, দেখে বলতেন এই জায়গাটা মনে হয়নি, আরেকবার দেই, আবার করি, আবার আবার দেখি এইভাবে দিলে কেমন হয়। এবং সেটে যাওয়ার আগে সেটা যদি 10 বার রিহার্সেল করা হতেন, উনি করতেন, করে তারপরে বুঝে তারপরে উনি শটটা দিতেন। ডেডিকেশন লেভেল অন্যরকম। আচ্ছা, এই শুটিং প্রসেসে এমন কোনো সিন ছিল কি যেটা করতে আপনার বা আপনাদের মনে হয়েছে যে একটু আনকমফোর্টেবল? অনেকগুলো সিন, মানে একটা দুইটা না, অনেক। একটা দেখে আমার নিজেরই একটু আনকমফোর্টেবল লাগছে। বলেই ফেলেন। ওইটা দিলে স্পয়লার হয়ে যাবে কিনা আমি জানি না, মানে ওই জুতার সিনটা। ও ওটা স্পয়লার হওয়ার তো কিছু না, ওটা তো আসলে আমাদের ট্রেলারই আছে যে সামওয়ান ইজ লিকিং। তো ওই সিনটা, ওইটা আমার মনে আছে আমার শুটিং এর একদম ডে 1, আমার ডে 1-এ আমার ওরকম একটা সিন দিয়ে হচ্ছে। এমন হয় না আপনি ক্যারেক্টারে ঢুকে গেছেন, তারপরে এমন একটা সিন হচ্ছে, ততক্ষণ আপনি তো ক্যারেক্টারের মধ্যে আছেন অলরেডি, ওকে প্র্যাকটিস করলাম যাই করি, তারপরে ধরেন ফার্স্ট ডে শুটিংয়ে আমার ওই সিন দিয়ে শুরু হয়। মানে এমন না তার আগে মনে হয় একটা সিন করছে, বাট একই দিনের আমি এই সিনটা দেখে আমি বলি ও গড, খুবই চ্যালেঞ্জিং একটা সিন দিয়ে শুরু করতে যাচ্ছি। বাট এটাতে আমাকে অনেক বেশি সাহায্য করেছে তৌসিফ ভাই। মানে উনি আমাকে জাস্ট বলছিল মেঘলা জাস্ট চোখ বন্ধ করে ক্যারেক্টারটাকে ফিল করেন, আপনি তো একদম ডিভোটেড, আপনি এই ডেভিলের জন্য ডিভোটেড, আপনি এটা ফিল করেন। তারপর যত যাই হোক, এটা তো আসলে সিনটা ওরকম। তো তৌসিফ ভাই তখন আমাকে বলছিলেন আমি জুতাটা অনেক করে পরিষ্কার করে দিচ্ছি।
এই যে দেখেন আমি মুছে দিচ্ছি, এটা খুব সুন্দর ক্লিন করা, এটাকে এত সুন্দর করে এটা স্যানিটাইজ করে ফেলছি, আপনি একদমই টেনশন করেন না। তো আমি ভাইয়ার দিকে তাকে বললাম, ভাইয়া তারপরে জুতা তো জুতাই। তো উনি আমাকে তারপর ওনার কিছু কাজের এক্সপিরিয়েন্স বললো, যে কাজে ওনাকে এমনও করতে হয়েছে খুব বিভৎস কিছু বা খুব বাজে কিছু, যেটা ওনাকে মুখের সামনে নিতে হয়েছে বা যেটা ওনাকে খেতে হয়েছে। তো ভাইয়া এই কথাগুলো বলে 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 আমাকে কি বলে ইজি করেছেন। তারপরে তো আল্লাহর নাম নিয়ে যা হবে, ক্যারেক্টারটাকে নিজের মধ্যে নিয়ে ওকে ফাইন করে ফেলি, কি হয়েছে। এবং ওই সিনটা করার পরে আমার মনে আছে পুরো ইউনিট আমার মানে পুরো ইউনিট তালি দিয়েছিল, পুরো ইউনিটের কাছ থেকে আমি ক্ল্যাপস, মানে এত জোরে তালি দিল সবাই, ওটা দেখে মনে হলো ওকে ফাইন খুব ভালোভাবে সাহসী করে ফেলতে পেরেছি। ওয়াশরুমে যে আপনি কয়বার কুলি করছেন? অনেকবার। তা মোমেন্ট মানে হয় না আমার, জাস্ট সিনটা শেষ, ওখান থেকে জাস্ট বললো কাট, আমি বললাম আমি কি মানে আমি জাস্ট এভাবে জিজ্ঞেস করেছি আবার কি রিটেক নিতে হবে, বললো না পারফেক্ট, এক দৌড়ে ওয়াশরুম। এবং আমার মনে আছে 20 মিনিট আমি ওয়াশরুম থেকে বের হই নাই, দাঁত ব্রাশ করা, কুলি করা, গার্গেল করা, যা করা। আচ্ছা, এমনি একটা র্যান্ডম কোশ্চেন করি, যদি সত্যি সত্যি অলৌকিক শক্তি বলে কিছু থাকতো, এক্সিস্ট করতো, তাহলে আপনি কোনটা চাইতেন? ওয়াও, আমি না অলৌকিক কিনা এটা জানি না, বাট অলৌকিক কি হবে, আমি না ব্যাকে যেতে যেতাম, মানে টাইম ট্রাভেল করে যদি একটু পিছনে যাওয়া যেত, আমি স্পেসিফিক একটা দিনে যেতে চাই, আমি স্পেসিফিক একটা ঘটনাকে আটকাতে চাই, বা আমি স্পেসিফিক ওই টাইমটাতে থাকতে চাই। সো আমার টাইম ট্রাভেল যদি করা সম্ভব হতো। স্পেসিফিক ওটা বলা যাবে না মনে হয়, না? না বলাটাই ভালো। না, ওকে ওকে। আর যদি বলেন যে না অন্য এটা বাদে কিছু, তাহলে আমার খুব ইচ্ছা হচ্ছে আই উইশ অপোজিট সাইডের যে মানুষটা, তার মাইন্ড যদি পড়া যেতে পারতো। কারণ মানুষের আসলে ভেতরে কি, এটা আপনি যে যতই বলুক না কেন মুখ দিয়ে, আপনি ফিলও করতে পারছেন হয়তো বা, কিন্তু তারপরেও আপনি তার 100% কোনো দিনই বুঝতে পারবেন না। আই উইশ আমি অপোজিট মানুষের মাইন্ডটা রিড করতে পারতাম, এক্স্যাক্ট পড়তে পারতাম তার কি চলছে। এটা একটা কার্স হতো, কারণ আপনি যদিও ওই মানুষের ধরেন কথা আপনি মানুষের মাইন্ড রিড করতে পারেন, ওর মাইন্ডে কি আছে এরকম যদি আপনি অনেক মানুষের মাইন্ড রিড করতে পারেন, তাহলে তো আপনি তার ভিতরে অনেক কিছু জেনে যাবেন, তখন তো আপনার জন্য কাউকে বিশ্বাস করাই কঠিন হয়ে যাবে। হ্যাঁ, এটা হয় না, অনেক সময় এই জায়গাটায় এই সিচুয়েশনে পড়েছি যে আমি একটা মানুষকে চিনি, ধরেন হুমায়ুন, আমি আপনাকে চিনি, যেমন এখন আমি বলছি আপনাকে চিনে আমার মনে হচ্ছে আপনি খুব ভালো একটা মানুষ। মানে আমার লাইফে এমন হচ্ছে আমি যাদেরকে অনেক ভালো জানি, আমি খুব খুব ইজিলি বিলিভ করে ফেলি মানুষকে, এবং খুব তাড়াতাড়ি আমি আমার সব কিছু একটা মানুষের জন্য উজাড় করে দিতে পারি এরকম। সেটা শুধু আমি ভালোবাসার ক্ষেত্রে বলছি না, বন্ধু বান্ধব অনেক ক্ষেত্রে। তো দেখা যায় কি আমি অনেকবার দেখেছি, এটা আমার সাথে এতবার ঘটেছে যে একটা টাইম যাওয়ার পরে, একটা ঘটনার পরে আমার মনে হলো যে এই মানুষটাকে আমি চিনি না, এতটাই অপোজিট, বা দীর্ঘ একটা লম্বা সময় তারা আমার সাথে যে ব্যবহারটা করে এসেছে, যে ফিলিংসটা দেখে এসেছে, বা যে বলেছে তারা এই পার্সনটা তারা নাই। এবং তাদের ফ্যামিলি বা তাদের অন্য কারো কাছ থেকে শুনি না আমার সামনে যে পার্সনটা এটা না, তারা আসলে ওইটাই, যেটা আমি পরে জানতে পারি আপনার কাছে মাস্ক করেছে একদমে। সো আমার কাছে মনে হয় যে আমি মনে হয় মানুষকে একটু কম বুঝি। সো আমার এই প্যারা লাগে না? অনেক আমি খুব তাড়াতাড়ি একটা মানুষকে আপন করে নিই, এটা একটা প্রবলেম। এখন আমি একটা ইন্টারেস্টিং কোশ্চেন করি। হ্যাঁ, ধরেন আপনি সত্যি সত্যি বশ পাওয়ার ক্ষমতা পাইলেন, আমি 3 জনের নাম বলবো, আপনি কাকে বশ করতে চাইবেন? তৌসিফ মাহবুব, আফরান নিশো, শাকিব খান। ও ও গ্রেট। না, এখানে নো ডাউট নিশো ভাইকে। Why? আমি ওনাকে অনেক পছন্দ করি। আচ্ছা, ওনাকে বশ কেন করতে হবে? না, এটা একটা প্রশ্ন। হ্যাঁ, ভাইয়াকে তো বশ করার কিছু বশকে করতে হবে? ওটাই তো, বশ কেন করবেন? হ্যাঁ, বশ কেন করতে হবে? আমার হঠাৎ করে বললে কেন নিশো ভাই? আমি নিশো ভাইয়ের অনেক বড় ভক্ত, তো ওনার সবগুলো কাজ দেখি, ওনাকে আমি পার্সোনালি অনেক পছন্দ করি। তো এটা তো নর্মালি ওনাকে গিয়ে বললেই হয়, কথা বললেই হয়, বশ তো করতে হবে না। ওকে, ঠিক আছে, সমস্যা নাই। অল দ্য বেস্ট Thank ফর you. চক্রর আপকামিং প্রজেক্টস অ্যান্ড আপনার আরো কিছু প্রজেক্টের জন্য।